আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি মহান রব্বুল আলামিনের রহমতে সবাই অনেক অনেক ভালো আছো। আমাদের কোর্সের ১ম ক্লাসে তোমাকে স্বাগতম। যারা আমাদের কোর্সে যুক্ত হয়েছো তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন রইল। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। গ্রামারের খুবই সহজ একটা আইটেম হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। ইংলিশ সেকেন্ড পেপারে ট্যাগ কোয়েশ্চেন থাকে ৯ নম্বরে এবং এতে নম্বর থাকে 5। কিন্তু কথা হলো ভাইয়া আমরা ট্যাগ কোয়েশ্চেনে পাই মাত্র ২-৩ করে। ঠিক আছে? তো কোনো ব্যাপার নয়। ধরো তুমি ট্যাগ কোয়েশ্চেন কি কিছুই বোঝো না, সেই জায়গা থেকে তুমি আজকে ক্লাসটা করো। অ্যান্ড কথা দিচ্ছি আজকের ক্লাসটি যারা দেখছো, আজকের ক্লাসটি দেখার পর তাদের ট্যাগ কোয়েশ্চেনে আর কোনো ঝামেলা থাকবে না ইনশাল্লাহ। তো সবাই ক্লাসটি মনোযোগ দিয়ে দেখতে থাকো। তো প্রথমে আমরা জেনে নিই ট্যাগ কোয়েশ্চেন কি। ট্যাগ কোয়েশ্চেন হলো মূলত একটি বিশেষ ধরনের প্রশ্ন যার মাধ্যমে বক্তা তার বক্তব্যের পক্ষে শ্রোতার কাছ থেকে নিশ্চিত হয়। ঠিক আছে? যেমন আমি বললাম যে আমি ভাত খেয়েছি। তো আমি এটা ট্যাগ কোয়েশ্চেন হবে খাইনি কি? এই যে খাইনি কি এটাই হচ্ছে মূলত এটা ট্যাগ কোয়েশ্চেন। ঠিক আছে? তো চলো এবার আমরা রুলসে চলে যাই। ট্যাগ কোয়েশ্চেন করতে হলে নিচের টেবিলটি টানা মুখস্থ থাকতে হবে। তো এখানে প্রথমেই বলে রাখি যে ট্যাগ কোয়েশ্চেন করার জন্য আমাদেরকে মোট ২টা জিনিস জানতে হবে। প্রথম হচ্ছে যে ভার্বের শর্ট ফর্ম অ্যান্ড সেকেন্ড হচ্ছে যে সাবজেক্ট কি থাকলে কি হবে। তো সাবজেক্ট আমরা পরে আসছি, আগে আমরা ভার্বের শর্ট ফর্মস গুলো দেখে নিই। তো এখানে আছে am not, ain't অথবা aren't, are not, aren't, is not, isn't, do not, don't, does not, doesn't, shall not, shan't, will not, won't, have not, haven't, has not, hasn't, had not, hadn't, cannot, can't, could not, couldn't, may not, mayn't, should not, shouldn't, might not, mightn't, ought not, oughtn't, must not, mustn't, need not, needn't। তো এই শর্ট ফর্মস গুলো সবারই টানা মুখস্থ থাকতে হবে। এখন আসো যে কেন মুখস্থ থাকতে হবে। কারণ হচ্ছে যে ট্যাগ কোয়েশ্চেন করতে গেলে আমাদেরকে কখনোই ভার্বের ফুল ফর্মস লেখা যাবে না, আমাদেরকে সবসময় ভার্বের শর্ট ফর্মস গুলো লিখতে হবে। তো এখন তুমি শর্ট ফর্মস যদি নাই জানো তাহলে তুমি কিভাবে লিখবা? ঠিক আছে? তো সেই জন্য আমাদেরকে এই টেবিলটা মুখস্থ রাখতে হবে। এখন আসো যে সাবজেক্ট কি থাকলে কি হবে। ফার্স্ট পারসন ও সেকেন্ড পারসন থাকলে সাবজেক্ট তাই হবে। থার্ড পারসন থাকলে সাবজেক্ট হি বা শি বসে। বস্তু প্রাণী বা শিশু থাকলে সাবজেক্ট ইট বসে। দিস থাকলে সাবজেক্ট ইট বসে। সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট হিসাবে ওয়ান থাকলে ট্যাগ কোয়েশ্চেনে সাবজেক্ট হিসাবে হি বসে। চাঁদ, পৃথিবী, বসন্তকাল, জাহাজ, ট্রেন ইত্যাদির নাম থাকলে সাবজেক্ট হিসাবে শি বসে। কমন নাউন থাকলে সাবজেক্ট হিসাবে ইট বসে। ঠিক আছে? তো এখন আসো ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এন্ড থার্ড পারসন এইগুলা কি। ঠিক আছে? ফার্স্ট পারসন হলো মূলত প্রথম পুরুষ, অর্থাৎ আই, উই এগুলো হচ্ছে ফার্স্ট পারসন। সেকেন্ড পারসন হচ্ছে ইউ অ্যান্ড থার্ড পারসন হচ্ছে হি, শি, করিম, রহিম অর্থাৎ যে কোনো নাম এগুলো হচ্ছে থার্ড পারসন। ঠিক আছে? তো ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন যদি প্রশ্নে থাকে তাহলে আমরা যখন ট্যাগ কোয়েশ্চেন করব তখন সাবজেক্ট তাই হবে। থার্ড পারসন থাকলে পুরুষ থাকলে হি হবে আর মহিলা থাকলে শি হবে। ঠিক আছে? এন্ড এখন আসো কমন নাউনটা কি। যে নাউন দ্বারা কোনো জাতিকে বোঝায় সেটা হচ্ছে কমন নাউন। ঠিক আছে? যেমন আমি বললাম বয়, গার্ল। এখানে বয় বলতে আমি কোনো নির্দিষ্ট বালককে বোঝাচ্ছি না, এখানে সমগ্র বালক জাতিকে বোঝাচ্ছি। অ্যান্ড গার্ল বলতেও আমি সমগ্র মেয়ে জাতিকে বোঝাচ্ছি। ঠিক আছে? তো এই বয় আর গার্ল এগুলো হচ্ছে কমন নাউন। ক্লিয়ার? এখন আসো আমাদের ফার্স্ট রুলস। ফার্স্ট রুলে কি আছে যে সেন্টেন্সে যে ভার্ব থাকবে সেই ভার্বের শর্ট ফর্ম প্লাস নট প্লাস সেন্টেন্সের সাবজেক্ট অনুযায়ী সাবজেক্ট বসে। তো এখানে সাবজেক্ট হয়েছে, এটা সাবজেক্ট হবে। তো এক্সাম্পলে কি আছে, আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। ঠিক আছে? তো এটা ট্যাগ কোশ্চেন আমরা কিভাবে করব। তো দেখো আমাদের রুলসে কি আছে, সেন্টেন্সে যে ভার্ব থাকবে সেই ভার্বের শর্ট ফর্ম। তো এই সেন্টেন্সের ভার্ব কি, এই সেন্টেন্সের ভার্ব হচ্ছে এম। তো এটা শর্ট ফর্ম প্লাস নট। ঠিক আছে? তো আমরা লিখলাম শর্ট ফর্ম প্লাস নট এইন্ট। আমরা প্রথমে টেবিলে পড়েছিলাম যে এম নট এর শর্ট ফর্ম হচ্ছে এইন্ট। ঠিক আছে? তো এইটুকু আমাদের গেল। এখন আসো যে কি লেখা আছে পরবর্তীতে, সেন্টেন্সের সাবজেক্ট অনুযায়ী সাবজেক্ট বসে। তো এখানে সাবজেক্ট কি আছে, আই।
এখন আই তো হচ্ছে ফার্স্ট পারসন, তাহলে ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট কি বসবে? এই যে আমরা এখানে বললাম যে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এগুলো থাকলে সাবজেক্ট তাই বসে। তো এখানে আই যেহেতু ফার্স্ট পারসন, তাই ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট হিসেবে আই বসবে। ঠিক আছে, তো আমাদের ট্যাগ কোশ্চেনটা কি হবে? এন্ট আই অথবা আর এন্ট আই। এখানে একটা কথা, যে যদি এম থাকে তাহলে আমরা এম এর পরিবর্তে এইন্ট অথবা আরেন্ট দুইটাই ব্যবহার করতে পারবো। ঠিক আছে, তো এখানে হচ্ছে হি ইজ এ ডক্টর, ইজেন্ট হি। তো এখানে ভার্ব হচ্ছে ইজ, ভার্বের সাথে আমরা নট যোগ করব, ইজেন্ট, এন্ড সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন হি, হি। শি টিচেস আস ইংলিশ, তিনি আমাদেরকে ইংরেজি পড়ান, ডাজেন্ট শি। এখন আসো যে এখানে ডাজেন্ট কেন হলো? ডাজেন্ট তো কোথাও বললামই না, তবে ডাজেন্ট কোথা থেকে এলো? এখানে দেখো যে টিচেস আছে, তাই না? এখানে মনে রাখবা, যদি সেন্টেন্সে যদি কোনো মেইন ভার্ব অর্থাৎ অক্সিলারি ভার্ব না থাকে, যেমন এখানে আছে ইজ, এখানে আছে এম, এখানে আছে হ্যাভ, এরকম যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমাদেরকে টেন্স অনুযায়ী ডু, ডাজ, ডিড এগুলো বসাতে হবে। ঠিক আছে, তো যেহেতু এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, তো সেজন্য আমরা টেন্স অনুযায়ী কি বসাইছি? ডাজ বসাইছি। এখন আমরা ডাজ কেন বসালাম? ঠিক আছে, তো এখানে দেখো কি আছে? টিচেস, এটা হচ্ছে আমাদের ভার্ব টিচ, তার সাথে কি আছে? ইএস, টিচেস, অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, তাই এখানে টিচেস হয়েছে। তো সেজন্য আমরা ব্যবহার করছি কি? ডাজ, অর্থাৎ আমরা জানি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা ডুর জায়গায় ডাজ ব্যবহার করি। ঠিক আছে, তো সেজন্য আমরা লিখলাম ডাজেন্ট শি। উই হ্যাভ ওন দ্য গেম, আমরা খেলাটিতে জিতে গেছি, হ্যাভেন্ট উই? দে হ্যাড ডান দেয়ার টাস্ক, তারা তাদের কাজটি সম্পন্ন করেছে, হ্যাডেন্ট দে? হি উইল ডু ইট, ওন্ট হি? নেগেটিভ সেন্টেন্স থাকলে নট বসে না। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা সবাই খেয়াল রাখবে যে যদি ট্যাগ কোশ্চেন অর্থাৎ প্রশ্ন যদি নেগেটিভ থাকে তাহলে আমরা ট্যাগ কোশ্চেনের বেলায় নট যুক্ত করব না। যেমন এখানে আছে ম্যান ক্যান নট লিভ অ্যালোন, মানুষ একা বাঁচতে পারে না। তো এই সেন্টেন্সটা নেগেটিভ, তো এক্ষেত্রে আমরা ট্যাগ কোশ্চেনে নট ব্যবহার করব না। তো আমরা কিভাবে করব এটা? যে ক্যান নট, এটা হচ্ছে আমাদের মডাল অক্সিলারি ভার্ব, এটাতে আমার ট্যাগ কোশ্চেন করতে হবে। তো এখানে আমি জাস্ট নটটা বাদ দিয়ে ক্যান লিখলাম, অ্যান্ড ম্যানের জন্য আমরা লিখলাম হি। এটা মনে রাখবা যে যদি ম্যান থাকে তাহলে সাবজেক্ট হবে হি। তো আমাদের সেকেন্ড রুল আছে নেভার, রেয়ারলি, স্ক্যারসলি, সেলডম, ফিউ, লিটল। এই ওয়ার্ডগুলো নেগেটিভ, তাই এই ওয়ার্ডগুলো কোনো বাক্যে থাকলে সেই বাক্যের ট্যাগ কোশ্চেনে নট বসে না। এই ওয়ার্ডগুলো সবাই টানা মুখস্থ রাখতে হবে। এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে আমরা বুঝবো যে এই সেন্টেন্সটা নেগেটিভ, অ্যান্ড এই সেন্টেন্সগুলো থাকলে ট্যাগ কোশ্চেনে নট বসবে না। যেমন এখানে আছে হি ইজ সেলডম ফাউন্ড অ্যাট হোম, সে বাড়িতে থাকে না বললেই চলে। তো এই যে এখানে সেলডম আছে, তাহলে আমরা নিয়ম অনুযায়ী কি দেব? এখানে নট দেব না, অর্থাৎ ট্যাগ কোশ্চেন হবে ইজ হি। আই হার্ডলি রিড নভেল, আমি উপন্যাস পড়ি না বললেই চলে। এখানে হার্ডলি আছে, এটা দ্বারা আমরা বুঝতে পারছি সেন্টেন্সটা নেগেটিভ, সেজন্য আমরা কি দেব? ডু আই। তো এখানে যেহেতু অক্সিলারি ভার্ব নাই, তো সেহেতু আমরা মেইন যে ভার্বটা আছে সেই ভার্ব অনুযায়ী আমরা ডু ব্যবহার করেছি, ডু আই। যেহেতু সেন্টেন্সটা প্রেজেন্ট ফর্মে আছে তাই আমরা রিড আছে এজন্য আমরা দিয়েছি ডু আই। এবার আসি থার্ড রুলসে, এখানে আছে যে নাইদার থাকলে ট্যাগ কোশ্চেন অ্যাফার্মেটিভ হয় এবং সাবজেক্ট হিসেবে দে বসে। অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি দেখি যে নাইদার আছে তাহলে আমরা ট্যাগ কোশ্চেন করার সময় সেটা কি করব? যে সাবজেক্ট হিসাবে দে বসবে এবং সেই সেন্টেন্সটা নেগেটিভ হবে আর ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ। ঠিক আছে, তো এখানে দেখো কি দেওয়া আছে যে নাইদার অফ দেম ওয়েন্ট, তাদের কেউই সেখানে যায়নি। তো সেন্টেন্সটা নেগেটিভ, বাংলা পড়েও কিন্তু আমি বুঝতে পারছি যে সেন্টেন্সটা নেগেটিভ, আর এখানে নাইদারও আছে। তো নাইদার থাকলে আমরা সাবজেক্ট কি দেব? দে। আর যেহেতু এই সেন্টেন্সটা নেগেটিভ তাই আমার ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ। ঠিক আছে, নাইদার অফ দেম ওয়েন্ট। এখানে একটা বিষয় যে দেখো নাইদার অফ দেম ওয়েন্ট, এই যে ওয়েন্ট এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, তাই ট্যাগ কোশ্চেনে আমাদেরকে ডুর পাস্ট ফর্ম ডিড ব্যবহার করতে হবে। ঠিক আছে, যেমন নাইদার অফ দেম ওয়েন্ট, ডিড দে। থার্ড রুলস আছে নাথিং, এনিথিং, সামথিং, অর্থাৎ যে কোনো থিং থাকলে সাবজেক্ট হিসেবে ইট বসে। ঠিক আছে,
যদি আমরা দেখি যে সেন্টেন্সে নাথিং, এনিথিং, সামথিং, অর্থাৎ সামনে কি আছে সেটা না, লাস্টে যদি দেখি যে থিং আছে, ঠিক আছে, তাহলে থিং থাকলে অর্থাৎ যে কোনো থিং যুক্ত সেন্টেন্স থাকলে আমরা সাবজেক্ট কি দেব? ইট। আর এভরিবডি, এনিবডি, সামবডি, এভরিওয়ান, সামওয়ান, অর্থাৎ যে কোনো ওয়ান আর বডি থাকলে সাবজেক্ট হিসাবে দে বসে, ঠিক আছে। তো এখানে দেখবো যে যদি সামনে কি আছে সেটা না, দেখবো যে লাস্টে বডি, ওয়ান এগুলো আছে কিনা। যেমন এখানে আছে এনিবডি, এই যে লাস্টে বডি, আর এভরিওয়ান এখানে ওয়ান। তো বডি আর ওয়ান যদি থাকে তাহলে সাবজেক্ট হিসাবে কি বসবে? দে। তোমরা উদাহরণে দেখি কি আছে, নাথিং, নাথিং ওয়াজ ডান, কিছুই সম্পূর্ণ হয়নি, ঠিক আছে। তো এখানে কি আছে? নাথিং, এই যে লাস্টে থিং আছে, তাহলে আমি বুঝতে পারছি যে যেহেতু থিং আছে তাহলে আমার সাবজেক্ট কি হবে? ইট, ঠিক আছে। আর এখানে তো অক্সিলারি ভার্ব আছে ওয়াজ, তাহলে আর যেহেতু এখানে নাথিং আছে অর্থাৎ সেন্টেন্সটা কিন্তু নেগেটিভ, ঠিক আছে, তাই এটা ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। তাহলে নাথিং ওয়াজ ডান, এটা ট্যাগ কি হবে? ওয়াজ ইট, সাবজেক্ট হবে ইট। এভরিথিং ইজ ইন ইয়োর ফেভার, সব কিছুই তোমার নিয়ন্ত্রণে আছে, ঠিক আছে। তো এইটা কিন্তু নেগেটিভ সেন্টেন্স নয়, তাই এটা ট্যাগ হবে নেগেটিভ। এখানে সাহায্যকারী ভার্ব কি আছে? ইজ, তো আমরা ইজেন্ট লিখলাম, অর্থাৎ মূল ভার্বের সাথে নট যুক্ত করলাম ইজেন্ট। অ্যান্ড এখানে থিং আছে যেহেতু সেহেতু আমরা সাবজেক্ট দিলাম ইট। এভরিবডি হেটস এ লায়ার, সবাই একজন মিথ্যুককে ঘৃণা করে, ঠিক আছে। তো এইখানে দেখো এখানে আছে বডি, তো আমরা কি বললাম নিয়মে, যে যে কোনো বডি থাকলে সাবজেক্ট হবে দে, ঠিক আছে। তো যেহেতু এখানে সাহায্যকারী ভার্ব নাই তাই হেটস আছে, সেজন্য আমরা লিখলাম ডোন্ট। ও এখানে একটা বিষয় দেখো, যে যখন আমরা দে ব্যবহার করব তার আগে কিন্তু কখনোই ডাস বসবে না। কেন বসবে না? কারণ দে হচ্ছে প্লুরাল, এন্ড প্লুরালের আগে কখনোই ডাস বসে না, প্লুরালের আগে সবসময় ডু বা ডিড বসবে, ঠিক আছে। এভরিবডি হেটস এ লায়ার, ডোন্ট দে, ঠিক আছে। যেহেতু এখানে হেটস আছে তাহলে কিন্তু এখানে ডাস হওয়ার কথা ছিল, ডাস কেন হয় নাই? যে এখানে আমরা সাবজেক্টটা হিসাবে আমরা ব্যবহার করব কি দে, সেজন্য আমাদের ডাস দেওয়া যাবে না। খুব সাবধান এই নিয়মটার বেলায় কিন্তু, ঠিক আছে। বেশিরভাগ স্টুডেন্ট এই নিয়মটাতে গিয়ে ভুল করে, যে এভরিবডি হেটস এ লায়ার, এখানে যখন দে দেয় তার আগে ডাস বসিয়ে দেয়। ডাস দিলে কিন্তু এটা ভুল হয়ে যাবে, তাই যখন আমরা দে ব্যবহার করব তখন আমরা কখনোই ডাস ব্যবহার করব না, ডোন্ট দে। এনিবডি ক্যান লাইক ইট, প্রত্যেকেই এটি পছন্দ করতে পারে। এনিবডি ক্যান লাইক ইট, ঠিক আছে। ক্যান আছে তাই ক্যান্ট, এনিবডি যে লাস্টে বডি আছে, তাহলে আমরা সাবজেক্ট কি দেব? দে। এবার আসো 4 নম্বর রুলে। 4 নম্বর রুলে কি আছে, যে কোনো সেন্টেন্সে অল অফ আস, সাম অফ আস, মোস্ট অফ আস, অর্থাৎ যে কোনো আস থাকলে সাবজেক্ট হিসেবে উই বসে। অর্থাৎ আমরা লাস্টে খেয়াল করবো যে আজ আছে কিনা, ঠিক আছে। সামনে অল, সাম, মোস্ট যাই থাকুক, আমরা শেষে খেয়াল করবো যে আজ আছে কিনা। যদি আজ থাকে তাহলে সাবজেক্ট হিসেবে বসবে উই। আর যদি দেম থাকে, অর্থাৎ যে কোনো দেম, অল অফ দেম, সাম অফ দেম, এগুলো যদি থাকে তাহলে আমরা দেখবো যে শেষে কি আছে, আজ আছে, দেম আছে, নাকি ইউ আছে। যদি আজ থাকে তাহলে আমরা সাবজেক্ট দেব উই, যদি দেম থাকে তাহলে আমরা সাবজেক্ট দেব দে। আর যে কোনো ইউ থাকলে, অর্থাৎ অল অফ ইউ, সাম অফ ইউ, মোস্ট অফ ইউ, অর্থাৎ দেখবো যে লাস্টে যদি ইউ থাকে তাহলে আমরা সাবজেক্ট হিসেবে দেব ইউ, ঠিক আছে। তো উদাহরণের মাধ্যমে স্পষ্ট করে বোঝা যাক, অল অফ আস সাপোর্টেড হিম, এই যে এখানে কি আছে? আস, তাহলে আমরা সাবজেক্ট হিসেবে কি দেব? উই, ঠিক আছে। অল অফ আস সাপোর্টেড হিম। এখন সাপোর্টেড হিম, সাপোর্টেড এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, তাহলে আমাদের কি হবে, যেহেতু এখানে অক্সিলারি ভার্ব নেই তাহলে অবশ্যই আমাদেরকে ডু, ডাজ, ডিড যে কোনো একটা ব্যবহার করতে হবে। আর যেহেতু এটা সাপোর্টেড অর্থাৎ পাস্ট ফর্ম আছে, তাহলে আমরা ব্যবহার করব ডিড, ডিডেন্ট। যেহেতু অল অফ আস আছে তাই সাবজেক্ট হবে উই। অল অফ দেম আর পোর, তাদের সবাই গরিব, ঠিক আছে। অল অফ দেম, এই যে এখানে আছে দেম, তাহলে আমরা সাবজেক্ট কি দেব? দে। এখানে তো অক্সিলারি ভার্ব আছে তাহলে এটা ট্যাগ হবে আরএন্ট দে, আরএন্ট দে। অল অফ ইউ আর গিলটি, তোমাদের সবাই দোষী, ঠিক আছে। এখানে কি আছে? অল অফ ইউ, যেহেতু এখানে ইউ আছে তাহলে আমার সাবজেক্ট কি হবে? ইউ, ঠিক আছে। তাহলে এটা ট্যাগ হবে আরএন্ট ইউ। এবার আসো 5 নম্বর রুলে।
5 নম্বর রুলটা কি, ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে ট্যাগ কোশ্চেনে উইল ইউ বসে। ঠিক আছে, তো এখন কথা হলো ভাইয়া যে ইম্পারেটিভ সেন্টেন্স আসলে কোনগুলা। ঠিক আছে, তো ইম্পারেটিভ সেন্টেন্স হলো যে সেন্টেন্স দ্বারা কোনো আদেশ, নিষেধ, অনুরোধ এগুলো বোঝানো হয় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। ঠিক আছে, যেমন আমি বললাম যে ওপেন দ্য ডোর, এখানে আমি কি বললাম, আদেশ করলাম দরজাটি খোলো। ঠিক আছে, ডোন্ট রান ইন দ্য সান, আমি এটা কি করলাম, উপদেশ দিলাম, তাই না, অ্যাডভাইস করলাম। তো এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো দেখো এখানে আছে গিভ মি সাম মানি, আমাকে কিছু টাকা দাও, গিভ মি সাম মানি, এখানে রিকোয়েস্ট বোঝাইছে, তাই না, গিভ মি সাম মানি। এখন তুমি যখন কাউকে বলবা যে আমাকে কিছু টাকা দাও, তো তুমি তো কাউকে এটা জোর জবরদস্তি করে বলতে পারো না, তাই না, তো অবভিয়াসলি তুমি তাকে রিকোয়েস্ট করবা যে গিভ মি সাম মানি, আমাকে কিছু টাকা দাও। তো এটা আমরা বুঝতে পারছি যে যদি অনুরোধ, আদেশ, নিষেধ, অনুরোধ, তারপর হচ্ছে যে উপদেশ এগুলো বোঝায় তাহলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমি এটা ট্যাগ কি দেব, উইল ইউ। ঠিক আছে, তো এরপর আছে ওপেন দ্য ডোর, দরজাটি খোলো, উইল ইউ, এটা আমরা সরাসরি বুঝতে পারছি যে ওপেন দ্য ডোর অর্থাৎ দরজাটি খোলো, এটা আমরা আদেশ করছি, তাহলে কি হবে এটা, উইল ইউ, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাই এটা ট্যাগ কোশ্চেন কি দেব, উইল ইউ। অর্থাৎ যে কোনো ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে আমি চোখ বন্ধ করে কি দেব, উইল ইউ। জাস্ট আমাকে ধরতে হবে যে সেন্টেন্সটা ইম্পারেটিভে আছে কিনা, যদি দেখি যে ইম্পারেটিভ আছে তাহলে সেটা কি দেব, উইল ইউ। ডোন্ট গো আউটসাইড, বাইরে যেও না, এটা দ্বারা আমি বোঝাচ্ছি নিষেধ। আর আমরা জানি যে নিষেধ, আদেশ, নিষেধ, অনুরোধ এগুলো বোঝালে ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে এটা হবে উইল ইউ। লেট দেম ডু দ্য ওয়ার্ক, তাদেরকে কাজটি করতে দাও। এখানে একটা কথা বলে রাখি যে ইম্পারেটিভ সেন্টেন্স চেনার সবচেয়ে সহজ একটা উপায় হলো যে সেন্টেন্সটা ভার্ব দিয়ে শুরু হবে অথবা প্রথমে লেট থাকবে। ঠিক আছে, যেহেতু এটা এই সেন্টেন্সগুলো ভার্ব দিয়ে শুরু হয়েছে তাই এগুলো ইম্পারেটিভ, আর যেহেতু এটা লেট দিয়ে শুরু হয়েছে তাহলে এটাও ইম্পারেটিভ সেন্টেন্স, আর এটা ট্যাগ হবে চোখ বন্ধ করে উইল ইউ। এবার আসো 6 নম্বর রুলে। 6 নম্বর রুলে কি আছে, লেটস বা লেটাস থাকলে ট্যাগ কোশ্চেনে শ্যালই বসে। অর্থাৎ যদি কোনো সেন্টেন্সে শুরুতে লেটস বা লেটাস থাকে তাহলে কোনো কিছু দেখার দরকার নাই, ট্যাগ কোশ্চেনে সোজা দিয়ে দেবো কি, শ্যালই। ঠিক আছে, যেমন এখানে আছে লেটস গো আউট ফর ওয়াক, চলো বাইরে হাঁটার জন্য যাই, যেহেতু এখানে লেটস আছে তাহলে আমি ট্যাগ কোশ্চেন কি দেবো, শ্যালই। এক্সক্লামেটরি সেন্টেন্স থাকলে সেন্টেন্সের সাবজেক্ট অনুযায়ী ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট বসে। যেমন হাউ চার্মিং দ্য সাইট ইজ, এখন কথা হলো যে ভাইয়া এক্সক্লামেটরি সেন্টেন্স কোনগুলা, তাই না, তো এক্সক্লামেটরি সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স দ্বারা কোনো বিস্ময়, মনের আনন্দ, উল্লাস এগুলো প্রকাশ পায় সেগুলো হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। তো আমার অত কিছু বোঝার দরকার নাই, জাস্ট দেখবা যে যদি সেন্টেন্সের শেষে যে নোট অফ এক্সক্লামেশন অর্থাৎ এক্সক্লামেশন চিহ্ন যদি থাকে তাহলে সেটা এক্সক্লামেটরি সেন্টেন্স। এন্ড এক্সক্লামেটরি সেন্টেন্স থাকলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট কি বসবে, সেন্টেন্সের সাবজেক্ট অনুযায়ী বসবে। যেমন হাউ চার্মিং দ্য সাইট ইজ, ঠিক আছে, স্থানটি খুবই মনোমুগ্ধকর। তো এখানে যেহেতু অক্সিলারি ভার্ব ইজ আছে তাহলে প্রথমে আমরা দিয়ে নিলাম ইজেন্ট, এন্ড সাবজেক্ট তাহলে কি বসবে, হাউ চার্মিং দ্য সাইট ইজ। আমরা জানি যে এক্সক্লামেটরি সেন্টেন্সের সাবজেক্টটা থাকে যে লাস্টে থাকে ভার্ব এন্ড তার আগে থাকে সাবজেক্ট, যেহেতু এখানে ভার্ব ইজ আছে তার আগে অবশ্যই এটা সাবজেক্ট, সাইট, দ্য সাইট। তো দ্য সাইট যেহেতু এটা দ্বারা একটা স্থান বোঝানো হচ্ছে আর এটা যেহেতু একটা জড় বস্তু তাই এটা সাবজেক্ট হিসেবে কি বলবে, ইট, ইজেন্ট ইট। হাউ সুপার দ্য ম্যান ইজ, যেহেতু এখানে ইজ আছে দিলাম ইজেন্ট, আর আমরা আগেই বলেছি যে ম্যান থাকলে সাবজেক্ট হিসেবে কি বসে, হি, তাই এটা ট্যাগ কি হবে, ইজেন্ট হি। এবার আসো যে এক্সক্লেমেটরি সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকলে টেন্স অনুযায়ী ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট ভার্ব হিসেবে বসে। ঠিক আছে, তো এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব না থাকে যেমন হাউ নাইসলি দ্য বার্ড ফ্লিউ, পাখিটি কত সুন্দরভাবে উড়ে। ঠিক আছে, হাউ নাইসলি দ্য বার্ড ফ্লিউ অর্থাৎ পাখিটি কত সুন্দরভাবে উড়তো, এখানে কি অক্সিলারি ভার্ব আছে, নেই কিন্তু, যেমন এখানে আছে হাউ সুপার দ্য ম্যান ইজ, এখানে কিন্তু ইজ আছে কিন্তু এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই। ঠিক আছে, তাহলে এটা ট্যাগ কোশ্চেন কি করব আমরা, যে টেন্স অনুযায়ী ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট বসে। তো এখানে ফ্লিউ এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ এটা পাস্ট টেন্সে আছে, তাহলে পাস্ট টেন্সে থাকলে আমরা ট্যাগ কোশ্চেনে কি দেই, ভার্ব হিসেবে ডিড দেই, তাই না।
তাহলে ডিডেন্ট। আর দ্য বার্ড আমরা আগে পড়েছিলাম যে যদি বস্তু প্রাণী এগুলো থাকে তাহলে সাবজেক্ট বসে ইট। আর যেহেতু বার্ড এটা একটা প্রাণী তাই এটা সাবজেক্ট কি বসবে ইট, ডিডেন্ট ইট। এবার আসো রুল 7-এ। রুল 7-এ কি আছে যে উই ব্যতীত যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট প্লুরাল হলে ট্যাগ কোশ্চেনে প্রোনাউন হিসাবে দে বসে। আমরা জানি উই কিন্তু প্লুরাল, কিন্তু তারপরেও উই কিন্তু ফার্স্ট পারসন, তাই না? আর যদি ফার্স্ট পারসন থাকে তাহলে আমরা প্রথমেই পড়েছি যে ফার্স্ট পারসন থাকলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট তাই হবে। তাই উই যদিও প্লুরাল, আর যেহেতু এটা ফার্স্ট পারসন তাই উই কোনো সেন্টেন্সে থাকলে তাহলে সেই সেন্টেন্সের ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট হিসেবে উই বসবে। কিন্তু উই ছাড়া যদি অন্য কোনো প্লুরাল সাবজেক্ট থাকে তাহলে ট্যাগ কোশ্চেনে কি বসবে? দে বসবে। যেমন বার্ডস ক্যান ফ্লাই, পাখিরা উড়তে পারে। এখানে দেখো বার্ডস, এখানে কিন্তু অনেকগুলা পাখিকে বোঝানো হয়েছে, তাই না? তাহলে এটা কি? প্লুরাল। আর এখানে যেহেতু উই নাই তাই বার্ডস ক্যান ফ্লাই এটা ট্যাগ কোশ্চেন কি হবে? ক্যান্ট। যেহেতু এটা প্লুরাল তাই এটা হবে দে। ঠিক আছে, ক্লিয়ার? এবার আসো 8 নম্বর রুলে। 8 নম্বর রুলে কি আছে যে নিড যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মেইন ভার্ব হয় তাহলে টেন্স ও পার্সন অনুযায়ী ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট বসে। আর নিড যদি মডাল অক্সিলারি হিসেবে ব্যবহৃত হয় তাহলে ট্যাগ কোশ্চেনে নিড বসে। যেমন শি নিডস আ মিল, তার খাবার প্রয়োজন। ঠিক আছে, শি নিডস আ মিল। দেখো শি নিডস আ মিল, এখানে আরেকটা বিষয় বলে রাখি যে যদি নিডের পরে নট থাকে, ঠিক আছে, তাহলে ট্যাগ কোশ্চেনে আমরা কি করব? কোনো কিছু না দেখে জাস্ট নিড দিয়ে ট্যাগ কোশ্চেন করব। আর যদি দেখি নিডের পরে নট না থাকে তাহলে নিডটা হবে ওই সেন্টেন্সের মেইন ভার্ব। ঠিক আছে, মেইন ভার্ব হলে আমরা কি করব? ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট দিয়ে করব। আর যদি নিডের পরে নট থাকে তাহলে সেটা হবে মডাল অক্সিলারি ভার্ব এন্ড ট্যাগ কোশ্চেন আমরা করব নিড দিয়ে। যেমন এখানে শি নিডস আ মিল, তার খাবার প্রয়োজন, এখানে কিন্তু নিডের পরে নট নাই। তাহলে আমি বুঝতে পারছি কি যে এখানে ট্যাগ কোশ্চেন করতে হবে আমাকে এই যে নিডস, এটা অনুযায়ী ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট বসাতে হবে, তাই না? তো যেহেতু নিডস আছে অর্থাৎ বুঝতে পারছি এটা প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে এটা কি হবে? ডাজন্ট, ডাজন্ট শি। ইউ নিড নট গো দেয়ার, এই যে এখানে আছে কি নিডের পরে নট আছে, তাহলে এখানে নিডটা কি মডাল অক্সিলারি হিসেবে কাজ করছে। তাহলে আমরা রুলসটা কি পড়েছিলাম যে নিডের পরে যদি নট থাকে তাহলে সেই নিডটা মডাল অক্সিলারি হিসেবে কাজ করে। আর যদি নিডের পরে নট না থাকে তাহলে সেই নিডটা মেইন ভার্ব হিসেবে কাজ করে। যেহেতু এখানে নিডের পরে নট আছে তাহলে এটা মডাল অক্সিলারি হিসেবে কাজ করছে এবং এই সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন হবে নিড ইউ। ঠিক আছে, নিডটা দিয়ে শুরু করবো আমরা ট্যাগ কোশ্চেন, নিড ইউ। এবার আসো রুল 9। রুল 9-এ কি আছে? হু কেয়ারস, হু নোস, হু সেভস ইত্যাদি থাকলে ট্যাগ কোশ্চেন হবে ডু দে। এই তিনটা একেবারে মুখস্থ করে রাখবে যে হু কেয়ারস, হু নোস, হু সেভস, এই তিনটা যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে সেই সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন হবে ডু দে। কোনো কিছু দেখতে হবে না, জাস্ট তুমি দেখবা যে যদি হু কেয়ারস, হু নোস, হু সেভস এই তিনটা যদি কোনো সেন্টেন্সে থাকে, তিনটার একটা যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে কোনো কিছু দেখার দরকার নেই, জাস্ট ট্যাগ কোশ্চেন দিয়ে দিবা ডু দে। যেমন হু কেয়ারস, ডু দে। কিছু ভিন্ন ধরনের ট্যাগ। ওয়ান শুড নট টেল লাই, আমরা প্রথমে পড়েছিলাম যে ওয়ান যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে তাহলে ওয়ানের পরিবর্তে ট্যাগ কোশ্চেন হবে হি। যেহেতু এখানে ওয়ানটা এই সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসেছে তাই এই সেন্টেন্স ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে হি। ওয়ান শুড নট টেল লাই, আর যেহেতু এখানে নট আছে তাই ট্যাগ কোশ্চেনে নট হবে না, তাহলে ট্যাগ হবে শুড হি। আই শ্যাল ভিজিট ইউর হোম টুমরো, আমি আগামীকাল তোমার বাড়ি ভ্রমণ করতে যাব। আই শ্যাল ভিজিট ইউর হোম টুমরো। এখন আমরা জানি যে আয়ের পরে সবসময় শ্যাল বসে, তাই এই যে এখানে কন্ট্রাকশন এটা দ্বারা আমরা বুঝতে পারছি যে এখানে শ্যাল বোঝানো হয়েছে। ঠিক আছে, যদি এখানে উই থাকতো তাহলে আমরা বুঝতাম যে এখানে উইল আছে। ওকে, যেহেতু এখানে আই তাহলে এটা অবশ্যই শ্যাল। আই শ্যাল ভিজিট ইউর হোম টুমরো, শ্যান্ট আই। ঠিক আছে, যদিও এখন আয়ের পরে উইল ব্যবহার করা যায়, তবে আমরা যখন ট্যাগ কোয়েশ্চেন করব তখন এটা খেয়াল রাখবো যে আয়ের পরে আমরা সবসময় শ্যালই ব্যবহার করব। ঠিক আছে, আই শ্যাল ভিজিট ইউর হোম টুমরো, শ্যান্ট আই। হি উড মিট ইউ সুন অ্যান্ড হি হ্যাড মিট ইউ সুন, এই যে এইখানে হচ্ছে দুইটা মামলা। তো এখানে কি, এখানে হিয়ের পরে ডি আছে, এখানে হিয়ের পরে ডি আছে, তো এখানে উড আর এখানে হ্যাড কেন? যদি এরকম থাকে তাহলে আমরা দেখবো যে হি
হি টি এরপরে যদি দেখি যে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে তাহলে সেটা উড, আর যদি পাস্ট ফর্ম থাকে তাহলে সেটা হ্যাড। যেহেতু এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম তাই এটা হচ্ছে উড, তাই এটা ট্যাগ হবে হি উড মিট ইউ সুন, উড অ্যান্ড হি। আর এখানে যেহেতু মিট এর পাস্ট ফর্ম আছে তাই অবশ্যই এটা হচ্ছে হি হ্যাড, তাই এটা ট্যাগ হবে হ্যাড অ্যান্ড হি। এবার আসো রুল 10-এ। রুল 10-এ কি আছে, যদি একসাথে অনেকগুলো সেন্টেন্স থাকে তাহলে ট্যাগ কোয়েশ্চেন শেষের সেন্টেন্সে হবে। যেমন কম্পিউটার ইজ অ্যান ইউজফুল থিং ইন আওয়ার ডেইলি লাইফ। কম্পিউটার আমাদের প্রতিদিনের জীবনে একটি প্রয়োজনীয় জিনিস। ইট ইজ ইউজড ইন ভ্যারিয়াস ওয়ে, এটি বিভিন্নভাবে ব্যবহার করা হয়ে থাকে। তো দেখো এখানে দুইটা সেন্টেন্স আছে, এটা আমি বুঝতে পারছি কীভাবে, যে এখানে একটা সেন্টেন্স আছে ফুল স্টপ দিয়ে আরেকটা সেন্টেন্স আছে, ঠিক আছে। তো এইখানে একটা কথা বলে রাখি যে যদি দেখো যে একাধিক সেন্টেন্স আছে তার মাঝে কমা আছে কিংবা ফুল স্টপ আছে তাহলে বুঝবা যে সেখানে দুইটা সেন্টেন্স আছে। আর যদি দুইটা সেন্টেন্স থাকে তাহলে সেটা হবে শেষের সেন্টেন্সে। তাহলে এখানে শেষের সেন্টেন্সটা কি, ইট ইজ ইউজড ইন ভ্যারিয়াস ওয়ে। তাহলে এখানে কি আছে, ইজন্ট ইট, তাহলে এটা হবে ইজন্ট ইট। এন্ড লাস্ট রুল, প্রবাদ বাক্য থাকলে ইজন্ট ইট বসে, নেগেটিভ সেন্টেন্স থাকলে ইজ ইট বসে, ঠিক আছে। যদি প্রবাদ বাক্য থাকে তাহলে আমি দেখবো যে সেটা নেগেটিভ আছে না অ্যাফার্মেটিভ আছে। যদি প্রবাদ বাক্যটা নেগেটিভ হয় তাহলে এটা হবে ইজ ইট, ঠিক আছে। ভার্ব যাই যা থাকুক, সাবজেক্ট যা মনে হয় তা থাকুক, সমস্যা নাই, ঠিক আছে। আগে দেখবো প্রবাদ বাক্য থাকলে সেটা অ্যাফার্মেটিভ আছে কিনা নেগেটিভ আছে। যদি অ্যাফার্মেটিভে থাকে তাহলে এটা হবে ইজন্ট ইট, আর যদি নেগেটিভে থাকে তাহলে এটা হবে ইজ ইট। যেমন স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, তাহলে এটা বুঝতে পারছি এটা অ্যাফার্মেটিভ আছে। আর যেহেতু একটা প্রবাদ অর্থাৎ ধীর স্থিররাই প্রতিযোগিতায় জয়ী হয়, ঠিক আছে। তাহলে এটা ট্যাগ আমি কি দেবো, ইজন্ট ইট। টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান, সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, ঠিক আছে। টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান, কারোর জন্য অপেক্ষা করে না, এই যে এখানে একটা না আছে, তাহলে এটা ট্যাগ হবে ইজ ইট। তো এই ছিল আজকে ক্লাস, দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। অ্যান্ড পরবর্তী ক্লাস হবে ইনশাল্লাহ ট্যাগ কোয়েশ্চেনের বোর্ড কোয়েশ্চেন সলভ নিয়ে। তো ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।